প্রিয় দর্শক সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি SSRM পলিটিক্স প্লাস অনুষ্ঠান। আপনারা নিশ্চয়ই জানেন যে কতটা সক্ষম বাংলাদেশ আমাদের আজকের শিরোনাম, এবং অতিথি যারা আছেন প্রত্যেকেই আপনারা চেনেন। আবারও একটু অনুষ্ঠানের স্বার্থে পরিচয় করিয়ে দিতে হচ্ছে। আমাদের সঙ্গে আছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি স্যার, স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন কদর ইব্রাহিম খালেদ, আমাদের সঙ্গে আছেন লিয়াকত আলী ভূঁইয়া ব্যবসায়ী নেতা, আছেন মোহাম্মদ হাতেম সাবেক প্রথম সহসভাপতি BKMEA, অধ্যাপক শফিকুজ্জামান অর্থনীতিবিদ আছেন। স্যার সবাইকে স্বাগতম। এবং সরাসরি বাসা থেকে যোগ দিচ্ছেন অনিরুদ্ধ রায়। আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে চাই। বিরতির আগে যেই জায়গাটিতে আমরা থেমেছিলাম, অর্থাৎ আমাদের যে চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা আছে, ব্যাংক লোন নিয়ে স্যার ইতিমধ্যে করেছেন। স্যার আবারও আপনার কাছে যে আমাদের যে স্পেশাল ইকোনমিক জোনের কথা বলা হচ্ছে, সেগুলো বেসরকারিগুলো কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়ে এখন একেবারে উৎপাদনে চলে এসছে, এবং সরকারিগুলোর অবস্থা খুব একটা এগোচ্ছে না। মানে সেই দিকে কতটা দৃষ্টি দেবেন? আমরা উই আর নট হ্যাপি, স্বীকার করতেই হবে। কিন্তু এইটাও স্বীকার করতে হবে যে সারা বিশ্বেই যে কোনো কারণেই হোক, ভালো গভীর কারণ আছে, সরকারি স্লোয়ার দেন বেসরকারি অংশ। অনেক আইনি বাধা বিপত্তি আমাদের পার হতে হয়। বিশেষ করে বাংলাদেশে জমির ব্যাপারটা, আমি নিজেও কাজ কারবার করেছি মাঠে ময়দানে। ভূমি অ্যাকোয়ার করতে হবে, উচিত ক্ষতিপূরণ দিতে হবে, সত্যিকার ওনার খুঁজে বের করতে হবে, তাকে সুযোগ দিতে হবে, তার কথা শুনতে হবে। সুতরাং এইসব কয়েকটি কারণে আমাদের এখানে আমাদের যে সকল অনেক সময় লেগে যায়, অনেক বেশি। প্রাইভেট সেক্টর সাফ কমালা কিনে নিয়ে চলে যায়, হয়তো তাদের অনেকগুলা বাধা বিপত্তি তারা পার হয়ে চলে যায়। এইটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ যেটা আমি মনে করি, আমলাতন্ত্র, ভালো হোক মন্দ হোক, ইট ইজ পার্ট অফ আওয়ার লাইফ। তাদেরকে নিয়ে আমাদের চলতে হবে। আমলাতন্ত্রের শেয়ার্ড রেসপন্সিবিলিটি। প্রাইভেট সেক্টর একক ব্যক্তিত্ব, ওনার অফ দ্য ফ্যাক্টরি, তার সিদ্ধান্তই শেষ। এখানে আমার লোয়ার লেভেল থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত কয়েকটি স্তরকে সুযোগ দিতে হয়, তার কথা প্রকাশ করার সুযোগ দিতে হবে, লিখবার সুযোগ। এই জন্য এগুলো সময় লেগে যায়। এর জন্য আমি মনে করি দুইটা প্রধান কারণ, আরও অনেক কারণ হয়তো আছে, আমি আর বিস্তারিত যাব না। স্যার হাতেম ভাই বলছিলেন যে চিটাগং ঢাকা চিটাগং লাইফ লাইন আমরা বারবার বলি, সেটিও কিন্তু এত বড় বড় প্রজেক্ট হচ্ছে, অন্যান্য প্রজেক্টগুলো দ্রুত কাজ হয়ে যাচ্ছে। যেমন আমরা পদ্মা সেতুর এই মুহূর্তে প্রায় ৭৪% কাজ হয়ে গেছে, তাই না? কিন্তু এই ঢাকা চট্টগ্রাম যে হাইওয়ে, এটার অবস্থা এত কুড়িয়ে কুড়িয়ে কেন? সকল ধরনের অবকাঠামো, এটা আমার নিজের মত ব্যক্তিগত, সকল অবকাঠামোর মধ্যে সড়ক অবকাঠামো সবচেয়ে জটিল। দীর্ঘ শুয়ে আছে মাইলকে মাইল, কত ধরনের জমি, কত ওনার, কত ধরনের স্থাপনা, ধর্মীয়, আধা ধর্মীয়, নানান ধরনের। তাছাড়া আমাদের বাংলার পলিমাটি নরম, অতিবৃষ্টি। আপনি মাঝে মাঝে আমাদের বলা হয় ভারতে এত কম দাম, চীনে এত কম দাম, এখানে কেন? চীনের জমির মূল্য জিরো। এন্টায়ার জমি চীন প্রজাতন্ত্রটার মালিক, যেখানে যা ইচ্ছে খাবড়ে নিয়ে নেয়, এক পয়সা কাউকে দেয় না। ভারতের জমি জিরো না হলেও ওদের জমির পরিমাণ আমাদের চেয়ে 12 গুণ বেশি সরাসরি। তাছাড়া বেঙ্গল ডেল্টা পার হওয়ার পরেই কাকড়, আধা কাকড়, পাথর, বালুময় ভারত পাওয়া যায়। সেখানে খনন এবং নির্মাণ আমাদের চেয়ে চিপার এবং ফাস্টার হয়। সুতরাং এইসব কারণে আমরা, কিন্তু এগুলো ডিফেন্স দেওয়া নয়। প্রথমে বলছিলাম উই আর নট হ্যাপি, আমরা আরও দ্রুত করতে চাই, আমরা আরও দ্রুত করব। আমার সঙ্গে IMED আছে, যারা এগুলো কাজ একটু সরকারের পক্ষে মনিটরিং করেন। ওখানে আজকে সকালেও আমরা বসছিলাম, ঘন্টা দুয়েক আমরা আলোচনা করেছি, অত্যন্ত প্রাথমিক। আমরা আরও সংস্কারমূলক কিছু কিছু কাজে হাত দিব। আমার মেইন উদ্দেশ্য একটাই, আমি নতুন করে চাকা আবিষ্কার করব না। আমার চাকা অলরেডি আছে, আমার যে মানে মন্ত্রণালয়। গতি বৃদ্ধি আমার মূল লক্ষ্য, এবং গতি বৃদ্ধির জন্য স্তর কমাতে হবে। 20 স্তরের জায়গায় যদি আমি 16 স্তর করতে পারি, 20% আমার গতি বৃদ্ধি পাবে, এমনি বৃদ্ধি এইটা আমি করতে জি চাই। স্যার, আমি ইব্রাহিম খালেদ স্যারের কাছে যেতে চাই। স্যার আপনার নিশ্চয়ই মনে আছে যে গেল নির্বাচনী যে প্রচার প্রচারণা ছিল সরকারের, কিন্তু বিএনপির পক্ষ থেকে যে প্রচার প্রচারণা ছিল, তার অন্যতম প্রধান ছিল ব্যাংক সেক্টরের লুটপাটের বিষয়টি। এবং আমরা দেখেছি যে এই জায়গাটিতে অনেক বেশি তথ্যপাত্র থাকা সত্ত্বেও সরকার খুব বেশি এই সমস্ত তথ্যপাত্রগুলো সামনে আনেনি বা বলার চেষ্টা করেনি। আমার কাছে মনে হয়েছে যে আর্থিক ক্ষেত্রে যে বিশৃঙ্খলা, সেটি যেন না হয়, এটি কিন্তু প্রত্যেকের কাম্য। আপনার কোনো কিছু যোগ করার আছে কিনা ইব্রাহিম খালেদ?
না, এটা ঠিকই যে আর্থিক খাতে মানে আমাদের ব্যাংকিং সেক্টরে পার্টিকুলারলি ব্যাংকিং, নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এগুলো, এর মধ্যে আমি দুটি ভাগ করব। প্রাইভেট ব্যাংকিং সেক্টরে যতটা না হয়েছে, সরকারি ব্যাংকিং সেক্টরে অনেক বেশি হয়েছে। যেমন প্রাইভেট সেক্টরে যদি 6 থেকে 7 ভাগ অ্যাভারেজে হয়ে থাকে ব্যাড লোন, সরকারি সেক্টরে হয়েছে অ্যারাউন্ড 30%। তো এই দুটো তুলনাই হয় না। এবং তার কারণ হলো বাংলাদেশ ব্যাংকের তদারকি ক্ষমতা সরকারি ব্যাংকের উপরে খণ্ডিত করা হয়েছে সেকশন 46-47 ব্যাংকিং কোম্পানি অ্যাক্টের, যেখানে পর্ষদকে সরানো যায়, চেয়ারম্যানকে সরানো যায়, ডাইরেক্টরকে সরানো যায়। সেটি বাংলাদেশ ব্যাংক করতে পারে শুধু প্রাইভেট ব্যাংকে, সরকারি ব্যাংকে করতে পারে না। কাজে সরকারি ব্যাংক ওখানে কাজ করতে পারছে না, বা কেন্দ্রীয় ব্যাংক। আবার মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের যে ব্যাংকিং ডিভিশন ছোট্ট, এখানে একজন সচিব, 2-4 জন ডেপুটি সেক্রেটারি, তারা এত বিশাল অঙ্গনে কী করবেন? তাদের সাথে দক্ষতাও নাই। ফলে এরা আনসুপারভাইজড ছিল, এটা একটা। আর দুর্নীতি খুব বেশি ঢুকে গিয়েছিল। এগুলোর একটা বড় রকমের সমস্যা। আমার মনে হয় নতুন সরকারকে এই চ্যালেঞ্জ ফেস করতে হবে। জি, একদম ছোট করে লিয়াকত ভাই আপনি কিছু যোগ করবেন কিনা? আমরা বিশেষ করে আমাদের সঙ্গে অর্থনীতিবিদ শফিকুজ্জামান স্যার আছেন, তার কাছে যাবো। লিয়াকত, খুব না, আমি আমি বলতে চাচ্ছি যে বর্তমান সরকার যে আগামী যে চ্যালেঞ্জগুলো যা আপনারা সবাই বলতেছেন, এই চ্যালেঞ্জগুলো আমি দৃঢ় বিশ্বাস যে বর্তমান সরকার, যে নতুন সরকার, যে এটা অবশ্যই মোকাবেলা করতে পারবে। এই জন্য যে এই সরকারের যে নীতি বা যেভাবে আগাচ্ছে, এই আগাতেই কিন্তু আমরা আশার বাণী দেখছি, যে বিশেষ করে ব্যবসায়ীরা, যে সরকার যে সমস্ত আপনি জানেন অনেকগুলো মেগা প্রজেক্ট দিচ্ছে, এই প্রজেক্টগুলো যদি হয়ে যায় তাহলে কিন্তু দেশ কিন্তু একটা জায়গায় যাবে, যে আমরা বলতে পারবো যে আমরা বাংলাদেশি। এখন বলছি, এটা আরও জোর গলায় তখন বলতে পারবো, এটা আমি মনে করি। জি, আমরা আবারও যাচ্ছি ডক্টর শফিকুজ্জামান স্যারের কাছে। যে স্যার, যেমনটা বলছিলাম যে আমাদের সঙ্গে ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ সেন্টার মানে ব্রিটেনের যে গবেষণা প্রতিষ্ঠান, তাদের প্রতিবেদনের একটি জায়গায় যে গ্রামীণ অর্থনীতির ছোটোখাটো চ্যালেঞ্জ তৈরি হবে, অর্থাৎ আমরা গ্রামীণ জনপদে যেভাবে ব্যাটারি চালিত যান থেকে শুরু করে কমিউনিকেশন ভেহিকেল এবং অন্যান্য, বা সেখানেও জমির দাম, বা সরকারের একটি নির্বাচনী ইশতেহারে ছিল যে প্রতিটি গ্রামই শহরের সুবিধা পাবে, সেখানে কিন্তু নতুন ধরনের এক চ্যালেঞ্জ সৃষ্টি হবে। আপনি কিভাবে দেখেন? চ্যালেঞ্জ, আমি গ্রামাঞ্চলে এখন মানে আমাদের শিল্পায়ন যে আমি প্রথমে যে বলেছিলাম, এটা মূলত বড় বড় শহর কেন্দ্রিক। গ্রামাঞ্চলে আমাদের ট্রেডিশনাল যে সমস্ত ইন্ডাস্ট্রি ছিল, সেখানে কিন্তু খুব একটা এগোয়নি। আমাদের যে ঐতিহ্যবাহী তাঁত শিল্প, সেটা কোনো কোনো জায়গায় এখনও আছে, কিন্তু আগের মতো সেভাবে বাড়ছে না। তারপর গ্রামীণ অর্থনীতিকে শহরের সাথে সম্পৃক্ত করতে হলে প্রথম, এটা ঠিক আজকে প্রায় 80% গ্রামে বা তারও বেশি বিদ্যুৎ গিয়েছে। হ্যাঁ, এটা একটা অন্যতম উপকরণ। মানে বিদ্যুৎ গেলে অটোমেটিক্যালি আমার ছোটোখাটো ইন্ডাস্ট্রি সেখানে শুরু হয়, সেই সুযোগটা সৃষ্টি হয়েছে। এবং যে সমস্ত গ্রামের সাথে মানে রাস্তাটা মেইন রোডের সাথে মানে বড় বড় বৃহৎ মানে ওই সড়কের সাথে যুক্ত হয়েছে, সেখানে তো গ্রাম কিন্তু ছোটোখাটো এখানে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। তো সবচেয়ে আমার কাছে এখানে বড় সেখানে একটা প্রবলেমটা আছে বাজার ব্যবস্থা। আর যিনি বললেন, তারা কিন্তু গ্রামের অধিকাংশ ক্ষুদ্র শিল্প, তারা কিন্তু ঋণের অভাবে কিন্তু শিল্পকরণ করতে পারছে না। ওই 15-16% ঋণ নিয়ে তাদের পক্ষে গ্রামাঞ্চলে থেকে শিল্প কারখানা করে এরা সম্ভব না। তাও কিন্তু করছে তারা। আমার এখানে মনে হয় এই ক্ষুদ্র শিল্পদের আর কি সরকার একটি ঋণের ক্ষেত্রে স্পেশাল একটা প্রিফারেন্স দেওয়া উচিত। এবং বাজার সম্প্রসারণের ক্ষেত্রে প্রত্যেকটা গ্রাম ক্ষেত্রে আমরা জানি যে সরকার ক্লাস্টার বিয়োগ করেছে আগে, ক্লাস্টার মানে অনেকগুলো ক্লাস্টার, যদি ইউনিয়ন কাউন্সিলের যদি একটা ক্লাস্টার গড়ে ওঠে, তাই ক্লাস্টার কেন্দ্র করে আশেপাশে 10টা গ্রাম কিন্তু সুযোগ পেয়ে যায়। সেখানে একটা সেন্টার আসে, বাজার আসে, সেখানে তার সরাসরি শহরাঞ্চলের সাথে যোগসূত্র হবে। সেই জন্য আমার প্রস্তাব হলো এই চ্যালেঞ্জগুলো গ্রাম অঞ্চলে বিচ্ছিন্নভাবে না রেখে তারা ইন্ডাস্ট্রি করবে, যে 10টা বা 5টা গ্রাম থেকে একটা ক্লাস্টার হতে পারে কিনা সেইটা এখানে করবে। স্থানীয় আরেকটা কথা আমি এখানে ভুলে গেছিলাম, ওই হাতেম সাহেব কিছু আগে বলেছে ঢাকা চিটাগাং হাইওয়ে সম্পর্কে আর কি। আমি একটা এখানে বলছি যে ঢাকা চিটাগাং 2 লেন ছিল, 4 লেন ছিল, আমি 8 লেন 10 লেন করে আমাদের কিন্তু সড়ক সম্প্রসারিত করে আমাদের কিন্তু যোগাযোগ ব্যবস্থা করতে পারবো না। কেন প্রতিদিন গাড়ি বাড়ছে। আজকে যদি 4 লেনকে 8 লেন করেন, 5 বছর পর দেখবেন সেটাও ফুল হয়ে গেছে। আজকে 5 বছর পরে আমার যে প্রস্তাবটা আর কি, 5 বছর পরে দেখবেন যে যেখানে 8 লেন করার পরও গাড়ি ভরে গেছে। উনি বললেন তখন 8 ঘন্টা যেতে মানে 18 ঘন্টা লাগে, অথচ রাস্তা চওড়া হয়েছে। এটা আমার কথা। কারণ ট্রেনকে যোগাযোগ ব্যবস্থা উন্নত বাহন করতে হবে। ট্রেনটা সব গ্রাম থেকে আমরা রংপুর থেকে সরাসরি ট্রেন লাইন যদি চিটাগাং আসে, তো ওইখানে ইন্ডাস্ট্রি হবে।
ডিসেন্ট্রালাইজেশন হবে, বাজার সম্প্রসারিত হবে। কাজে আমার প্রস্তাব আর শহরকে, আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো জমি। পৃথিবীতে এত আমরা উর্বর জমি রেল এখানে নাই। কানেক্টিভিটি আরো বাড়াবো এরকম একটি প্রস্তাবনা স্যার আপনি অবশ্যই বলছেন। আমি বলছি একটা সড়ক 4 লেন সড়ক করতে জমি নষ্ট হয়, তার 3 ভাগের 1 ভাগ জমিদার ডাবল ট্রাক রেল লাইন করতে পারি, এবং অল্প সময়ে অল্প খরচে দূর দূরান্তের সাথে আমি নিরাপদে যেতে পারি। নিশ্চয়ই মাননীয় পরিকল্পনা মন্ত্রী এটি তার অবশ্যই আমি মাননীয় পরিকল্পনা মন্ত্রী বলবো যে অনুরোধ করব, আমি বলছি অনুরোধ করব যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট সেন্টারের সাথে রেলওয়ের সাথে যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণ করুন। আমরা হাতিম ভাইয়ের কাছে যাব, নিশ্চয়ই হাতিম ভাই অনেক কিছু যুক্ত করবেন, কিন্তু তার আগে আমরা একটু অনিরুদ্ধ রায়ের কাছে যেতে চাই। বিশেষ করে আমাদের যে প্রতিবেদনটি অর্থনৈতিক কূটনীতিতে অনেক বেশি জোর দিতে হবে, যে প্রতিবেদনটির কথা আমরা বারবার বলছি সেখানে সেটি আছে। অনিরুদ্ধ রায়, এই যে অর্থনৈতিক কূটনীতি এটি কিন্তু অনেক বড় ভাবে কিন্তু দেখা চেষ্টা করা হচ্ছে, আপনি কিছু যোগ করবেন কিনা? কূটনীতি আমাদের জন্য, এটা আমাদের গভর্নমেন্টের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যেটা আমি আগে বলেছি যে আমরা এলডিসি থেকে আমরা ডেভেলপিং পর্যায়ে যাচ্ছি 2024 সালে। এই সরকারের এই মেয়াদ যখন শেষ তখন আমরা ডেভেলপিংয়ে যাচ্ছি। তো সুতরাং অর্থনীতি কূটনীতির মাধ্যমে আমাদের প্রত্যেকটা দেশের সাথে আমরা জিএসপি ফ্যাসিলিটিস আমরা পাবো না 2024 সাল থেকে। তখন সেই সময় আমাদের এই যে আমরা যেটা বলতেছি প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, মার্কেট ডাইভার্সিফিকেশন, এইগুলি নিয়ে এখন থেকে যে সরকার যে উদ্যোগ নিয়েছে সেইটাকে অ্যাকচুয়ালি মানে সেটাকে আরও বেগবান করতে হবে। বেগবান করলে আমরা আগামী দিনের চ্যালেঞ্জ খুব সুন্দরভাবে আমরা মোকাবেলা করতে পারবো। জি, অসংখ্য ধন্যবাদ। হাতেম ভাই, আমি মাননীয় পরিকল্পনা মন্ত্রীকে আবারও স্বাগত জানাই যে ওনার এবং সাবেক পরিকল্পনা মন্ত্রী মোস্তফা কামাল ভাই আমাদের দুজনেই অত্যন্ত দক্ষ। ওনারা দুইজন মিলে এবং আমাদের বাণিজ্য মন্ত্রী যিনি এবার আসছেন একজন ব্যবসায়ী, ওনারা সবাই মিলে যদি এই বিষয়গুলির দিকে যদি নজর দেন তাহলে আমরা খুব উপকৃত। বিশেষ করে দেখেন, একটা ব্যবসা ইন্ডাস্ট্রি করতে গেলে, যে কোনো ব্যবসা করতে গেলে আমাদের যে লাইসেন্সগুলি লাগে, এই লাইসেন্সগুলি প্রতি বছর আমাদের নবায়ন করতে হয়। কেন? এটা কি 5 বছরের জন্য একবারে দিয়ে দেওয়া যায় না? কারণ প্রতি বছর নবায়ন করতে গেলেই সেখানে বিভিন্ন রকমের দুর্নীতি, বিভিন্ন রকমের হয়রানির আমাদের শিকার হতে হয়। তারপরে আমি জাস্ট একটু উদাহরণ দিই আপনাকে, যে আমাদের সরকার আমাদের পলিসি দিলেন যে জেনারেটর যদি 1000 কেভি এর উপরে যদি জেনারেটর হয় তাহলে এটাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং লাইসেন্স নিতে হবে, আর তার নিচে হলে লাগবে না। কিন্তু সেখানে আবার এনার্জি রেগুলেটর কমিশনের কোনো এক জায়গায় লেখা রাখা হয়েছে যে 1000 কেভি এর নিচে হলে পরে তাহলে ওখান থেকে একটা ওয়েভার সার্টিফিকেট নিতে হবে, অর্থাৎ আমাকে ওখানে যাইতে বাধ্য করা হবেই। আমি এবার 300 কেবির জেনারেটর নেই, 500 কেবির নেই, যাই নেই, আমাকে ওখান থেকে ওয়েভার নিতে হবে। তার মানে ওয়েভার নেওয়া আর ওই 1000 কেবির জেনারেটর লাইসেন্স নেওয়া একই বিড়ম্বনা। তো এটা মানে একেবারে উদ্দেশ্যমূলকভাবে মানে হয়রানি করার জন্যই কিন্তু এই সিস্টেমগুলি রেখে দেওয়া হয়েছে। এগুলি যতই আমরা বলি তারপরও এগুলির কোনো সংশোধন হয় না। অডিট সিস্টেম আপনি দেখেন, কাস্টমসে এখন কিন্তু আমাদের প্রতি বছর অডিট করতে হয়। তো অডিট করতে সমস্যা নেই, আমার এখন যেহেতু ডিজিটাল বাংলাদেশ, অনলাইন সিস্টেমে সব কিছু হচ্ছে, তো আপনার এখানে আমার সকল আমদানি রপ্তানির হিসাব কাস্টমসের প্রতিটা পয়েন্টে কিন্তু আমার আছে। পাসবইয়ের বাম পাতা আমার ইম্পোর্টটা লিখিত হয়, আবার রপ্তানির পরে ডান পৃষ্ঠায় এটা এন্ট্রি হয়। তো যদি এই দুই এন্ট্রির মধ্যে যদি কোনো গরমিল থাকে তাহলে আপনি আমাকে ডাকেন। জি হাতেম ভাই, আপনার এই যে একেবারে টেকনিক্যাল বিষয়গুলো যে একদম ধরে ধরে মানে সেগুলো আমরা মাননীয় মন্ত্রীর কথা শুনবো। মাননীয় মন্ত্রীর কাছে আমরা চাই যে এই বিষয়ে ওনারা উদ্যোগ যদি নেন, এবং আমরা বহু রকমের সমস্যা নিয়ে কথা বলি বাট সমস্যাগুলির সমাধান হয় না। ওনারা সরকার অত্যন্ত আন্তরিক, বিশেষ করে উপর লেভেলে আমি সবসময় বলি যে তারা চান যে ব্যবসায়ীরা যাতে এই জিনিসগুলি স্মুথলি এগুতে পারে, কিন্তু ইমপ্লিমেন্টেশন লেভেলে কি পরিমাণ হয়রানির শিকার আমাদের হইতে হয় এটা কিন্তু আমরা বলি, কিন্তু সমাধান হয় না। আমরা অসংখ্য ধন্যবাদ। আমরা শুনবো স্যারের কাছ থেকে। আমরা ছোট্ট একটি বিরতি নিতে চাই, বিরতির পর মাননীয় মন্ত্রীর আমরা বক্তব্য শুনবো। নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিজের সঙ্গেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন এটি নিউজ এবং আমরা রয়েছি SSRM পলিটিক্স প্লাস অনুষ্ঠানে। আমরা আবারও মন্ত্রী স্যারের কাছে যাব, কিন্তু তার আগে ইব্রাহিম খালেদ স্যারের থেকে শুনতে একটু চাই যে স্যার, আপনি বলছিলেন বিশেষ করে রাজনৈতিক স্থিতিশীলতার কথাই কিন্তু সবাই বেশি জোরে সোরে গুরুত্ব দিচ্ছে, কিভাবে দেখবেন? হ্যাঁ, গবেষণার পত্রে 1 নম্বর ওটাই দেখানো হয়েছে। স্থিতিশীলতার সবচাইতে বড় কাটা ছিল দ্বিধাবিভক্ত জাতি, এবং একটা মুক্তিযুদ্ধের পক্ষে বলতেও খারাপ লাগে, আরেকটা হলো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধ করে মারামারি করে আবার সরকার গঠন করেছে, মন্ত্রী হয়েছে, এ বোধহয় পৃথিবীতে বাংলাদেশ ছাড়া আর নাই। তো এ কেমন বাংলাদেশ জানি না, সেটাকে অনেকটা দমন করা হয়েছে, সন্ত্রাস সেগুলো, কিন্তু পূর্ণ দমন হয়নি। এবং সেখানে কিন্তু আরও একটি সমস্যা আমি দেখতে পাচ্ছি ভবিষ্যতের জন্য চ্যালেঞ্জ। পার্লামেন্টারি ডেমোক্রেসি একটা বাইসাইকেলের মতন, 2 চাকায় চলে, 1 চাকায় চলে শুধু সার্কাসে। তো সেই জন্যে আমার এখানে আওয়ামী লীগ বড় পার্টিটা নিয়ে আমি চিন্তা করছি না, কিন্তু তার 1 চাকায় কতদিন চলবে? কিছুদিন চলতে পারে, কিন্তু 2 চাকা করতে হবে। অবশ্য এটা ব্যাপারটা হলো যে, কিন্তু 2 চাকার মধ্যে আরেকটা চাকা কখনই স্বাধীনতা বিরোধীদের হবে না, এবং সেটাও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরই হতে হবে। এবং আরো পরিষ্কার করে বলতে গেলে 2 পার্টি পজিশন অপোজিশন, ওই হার বেজিস্টিস অপোজিশনের মতন আর কি। তারা মানবে বঙ্গবন্ধু জাতির পিতা, মুখে না, একেবারে অন্তর থেকে। তাদের মানতে হবে 4টা মূলনীতি, এটা। তারপরে তো আরো নর্ম যেগুলো আছে, এইটি এখনো চ্যালেঞ্জ রয়ে গেছে। কারণ এবার একটা এমব্রায়ো তৈরি করা হয়েছে অপোজিশনের জন্য, সেই অপোজিশনটাকে আমার মনে হয় কোনো দেশে এটা হয় না। সরকারকে সাহায্য করে অপোজিশনটাকে দাঁড় করাতে হবে, যাতে 2 চাকার বাইসাইকেলটা হলে এটা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা মোকাবেলা না করতে পারলে ওরা দুষ্টুরা আবার কিন্তু প্রত্যাবর্তন করবে। দুষ্টুরা সবসময়ই বসে থাকে ওত পেতে, যেমনটা আপনি শুরুতে বলেছিলেন যে সতর্কতা এবং তাগিদ অনুভব করে কাজ করা, এই কথাগুলোর মধ্যে অনেক শক্তি নিহিত রয়েছে। আবারও আমরা মান্না স্যারের কাছে যেতে চাই যে স্যার, হাতেম ভাই বেশ কিছু টেকনিক্যাল কথা বললেন, যে বিশেষ করে হয়রানির একটা ব্যাপার থাকে বা ট্যাক্সেশনের একটা বিষয় থাকে। এই বিষয়গুলো এবারের আপনি পরিকল্পনায় এসে কতটা দূর করবেন? আমি স্বীকার করি ব্যক্তিগতভাবে, এবং আপনারা জানেন, হাতিম সাহেবও জানেন একটা কথা, লাইসেন্স রাজ। ইন্ডিয়াতে ব্রিটিশ রাজ যাওয়ার পরে শুরু হয়েছিল লাইসেন্স রাজ, এবং সকল ক্ষেত্রে ব্রাহ্মণ গ্রোথ রেট ছিল 1 or 2%, সেই লাইসেন্স রাজের আওতায়। সেটা থেকে বেরিয়ে ইন্ডিয়া এসছে। আমাদের মনে আছে বোধহয় মতিঝিলের CCI অফিসের অবস্থানটা কী ছিল, সেখান থেকেও আমরা এগিয়ে এসছি। আমরা এগেছি, কিন্তু আই এম নট হ্যাপি, সত্যি বলছি আই এম নট হ্যাপি। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেকগুলো বিধিবিধান আছে আমাদের জানা ও জানার মধ্যে, বই এখনও আছে, যেগুলোকে স্মার্ট আমলা সঠিক সময়ে তার প্রয়োজনে ব্যবহার করতে পারে। এবং আই ক্যানট টেল হিম এনিথিং, কারণ সে বই দেখে বের করে দেয়, এই যে আপনি বলেছেন এটা করতে হবে, 10 দিনের নোটিশ দিতে হবে, 20 দিন ওয়েট করতে হবে, আমি করছি। ইট ইজ নট নেসেসারি। যে প্রেক্ষিতটা করা হয়েছিল সেই প্রেক্ষিত এখন নেই, কিন্তু খাতায় রয়ে গেছে। এই খাতা থেকে বের করে সেটা সংস্কারের প্রশ্ন। এই সরকারের চেয়ে বড় সংস্কারবাদী সরকার অতীতে আসে নাই, তবে মনে করি আরও সাহসী সংস্কারের প্রয়োজন আছে, আমরা পারবো, এইবারই পারবো। স্যার, ইব্রাহিম খালেদ স্যারের সেই কথার সূত্র ধরে যে আসলে মুক্তিযুদ্ধের চেতনায় একেবারে সরকারি দল এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিরোধী দলটাও কিন্তু একেবারে সেই চেতনার হতে হবে, কি মনে হয়? আমরা তো তাই চাই। একজন সেদিন বলছিলেন, সেদিন কবে আসবে যখন সরকারি দল বিরোধী দল উভয়ই ফান্ডামেন্টাল, যে আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বাঙালি জাতীয়তাবাদ আন্ডারলাইন করা উচিত বারবার, এই বিষয়টা তলিয়ে যাচ্ছে। এটা এসেনশিয়াল, হার্ট অফ দ্য ম্যাটার। সেইটাকে যদি আমরা না মেনে নিই, হোয়াট ইজ দ্য পয়েন্ট? আমরা কী রাজনীতি করছি? একটা পয়েন্ট মাঝখানে উনি যেটা বলছেন, ব্যবসা কি ডিপ্লোমেসি, কূটনীতি, মানে অর্থনৈতিক কূটনীতি। আমার একটা উদাহরণ দিই। প্রথম যখন আমি এমপি হলাম 2009 সালে, এমপি হওয়ার 15 দিনের মধ্যে বা 20 দিনের মধ্যে দাওয়াত পেলাম ব্রিটিশ হাই কমিশন থেকে, ডিনার ওনার বাসায় হবে, সব নতুন এমপিরা। গিয়ে দেখি ডিনারের জায়গার মাঝখানে একটা জিপ গাড়ি দাঁড়িয়ে আছে সসম্মানে। একটু পরে দেখলাম ডিসকভারি নামে এক জিপ ব্রিটিশরা তৈরি করেছে, ওই ব্রিটিশ কি কোম্পানি এটা আছে,
যারা ল্যান্ড রোভার তৈরি করে ওটা বিক্রি ওটা বিক্রির জন্য হাই কমিশনারকে হাই কমিশনার চত্বরে ডিনারের আয়োজন করে আমাদেরকে খাওয়াচ্ছে এবং তাদের মাল বিক্রি করছে। আমি ঠান্ডা লোক দিস ইজ হোয়াট ইজ কল্ড ডিপ্লোম্যাসি। আমরা এই দিকে যেতে হবে। আমরা দরজা বন্ধ করে শুধু আকাশের উপরে আর পানির তলে কী সব আইন হচ্ছে এইগুলা নিয়ে ডিল করলে হবে না, মাল বিক্রি করতে হবে। উই শুড হ্যাভ টু বিকাম এ নেশন অফ ট্রেডার্স। নেপোলিয়ন বলছিল না ব্রিটিশদেরকে নেশন অফ শপকিপার্স অ্যাক্রস দ্য ডিচ। চ্যানেলকে বলতো ডিচ, খালের ওপারে দোকানদার বক্ত, ওই দোকানদার আমাদেরকে হতে হবে। দোকানদার না হলে আমাদের পক্ষে সার্ভাইভ করা সম্ভব নয়। এই জন্য প্রয়োজন কৃত্রিম কিছু ডিপ্লোম্যাটিক আইডিয়ার থেকে সরে এসে ইকোনমিক ডিপ্লোম্যাসি, মার্কেটিং, প্রেজেন্টেশন, যেটা ব্রিটিশ হাইকমিশন করেছিল। বিক্রি করতে পারে ডিসকভারি, বহু টাকা ব্যয় করেছে, বাট সে চেষ্টা করছে উদ্যোগটা তো এইভাবে এগিয়ে যেতে হবে। জি স্যার, আমরা আবারও একটু শফিকুজ্জামান স্যারের কাছে যেতে চাই। স্যার, একটা বিষয় যে বাংলাদেশের যে ব্র্যান্ড ইমেজ বিশ্বব্যাপী, নিশ্চয়ই আপনি জানেন যে সেই 10 বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ কিন্তু এক জায়গায় নেই। বাংলাদেশের যেমন ব্র্যান্ড একটি তৈরি হয়েছে এবং বাংলাদেশের সক্ষমতা তৈরি হয়েছে এবং বাংলাদেশকে কিন্তু একটা উদাহরণ হিসেবে দেখে। আমরা যে কথা বলছিলাম অর্থনৈতিক কূটনীতি, সেই জায়গাটিতে কিন্তু আমরা এখন অনেক বেশি সফলতা পাচ্ছি। আপনার কি মনে হয় না যে এটিকে সামনে এগিয়ে নিয়ে আমাদের বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব? অবশ্যই হ্যাঁ। আমি প্রথমে বলতে হচ্ছে, এক সময় আমরা বারবার কথাটা বলছি, আমাদেরকে ওই শব্দটা আমি ব্যবহার করতে চাই না, তাও আজকে বলছি যে বটমলেস বাস্কেট, সেই কিসিঙ্গার যে বলেছিল, সেটা সারা বিশ্বে কিন্তু আমাদের খুব একটা নেগেটিভ ইয়া দিয়েছে এবং যেখানে সেই পর্যায়ে কিন্তু আমরা অনেক আগে চলে আসছি। আর সেই পর্যায়ে আমি পিছনে চলে আসছি। বাংলাদেশ এখন মানে 1972-73 সালে যেভাবে মানুষ দেখতো আমাদের, এখন কিন্তু সেভাবে দেখে না আর কি। হ্যাঁ, আমরা আমাদের সক্ষমতা অনেক ক্ষেত্রেই প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং কিন্তু আমাদের এখানে আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই কিন্তু এখন। আমি একটা কঠিন প্রশ্ন আপনাকে করতে চাই যে আমাদের অতি সাম্প্রতি আমরা তো বাংলাদেশে এখন কৃষির, আমি যদি উদাহরণ দেই যে আমরা কোন কোন জায়গাতে নেতৃত্ব দিচ্ছি, সেটি তো আমরা অনেকবার আমাদের এই অনুষ্ঠানে বলেছি। আমি অতি সাম্প্রতি ফল উৎপাদনে বাংলাদেশের যে অগ্রগতি, আপনি কি জানেন যে বিশ্বের কাঁঠাল উৎপাদনকারী দেশের মধ্যে বাংলাদেশ দ্বিতীয়? আপনি কি জানেন যে বিশ্বের বিশেষ করে আম উৎপাদনকারী দেশের মধ্যে বাংলাদেশ সপ্তম? এবং আপনি কি জানেন যে পেয়ারা উৎপাদনকারী দেশের মধ্যে পৃথিবীর নবম হচ্ছে বাংলাদেশ? তাহলে এই যে সাফল্যগুলো, এগুলো আমরা নির্বাচনের আগে আমরা এগুলোর প্রচার দেখিনি এবং আমরা অতি সম্প্রতি দেখছি, এগুলো কেন? আচ্ছা, এটা আসলে আমাদের এটা এক ধরনের মানুষের একটা হীনমন্যতা। আমি যেটা বললে আমার দল উপকৃত হবে, হ্যাঁ, সেটাই আমি বলবো, সেটাই আর কি। অর্থাৎ একটা দেশের সাফল্য সে যে দলই কোক না কেন, এটা সবার জন্য সাফল্য, সবার গর্ব করা উচিত, সেই ফিলিংসটা আমাদের এখন অথচ আমরা একটা মুক্তিযুদ্ধ করি 30 লক্ষ প্রাণের বিনিময়ে। সেটা খুব দুঃখজনক যে সাফল্যকে সে নেগেটিভ দেখা। এটা একটা দেশের জন্য, সে দলের জন্য এটা দুঃখজনক আর কি। আমি যেটা বলছি যে আপনি কতগুলো বললেন, আরো তো অনেকগুলো আছে, মাছেরটা বাদ দিলেন কেন? চতুর্থ মাছ, যেমন আমরা যদি বলি যে গার্মেন্টস এর ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ, চাল উৎপাদনে আমরা চতুর্থ। আমরা স্যার মিঠা পানির মাছ উৎপাদনে আমরা তৃতীয় বৃহত্তম দেশ পৃথিবীর মধ্যে। চা উৎপাদনের কথা আপনি বলছেন, শীতকালের সবজিতে আমরা চতুর্থ। আমরা বিশেষ করে পান উৎপাদনে সেটিতেও আমরা 10ম স্থানে অধিকার রয়েছে এবং গম উৎপাদনে আমরা 5ম স্থানে অধিকার করছি। তাহলে এই যে অগ্রগতিগুলো আমরা কেন সেগুলো খুঁজে পাবো না? আবার এগুলো যদি আমরা আলোচনা করি তাহলে এগুলো বলা যাবে না, বা এগুলি বললে অনেকে অনেক অন্য ভাষায় কথা বলার চেষ্টা করেন। মানে এই হীনমন্যতা থাকবে কেন? আমরা একটু বানান স্যার কাছ থেকে এই উত্তরটি শুনে আসতে চাই। স্যার শুনেন, এই যে নির্বাচনের সময় কেন এগুলো বললাম না, আমি নির্বাচন করে এসেছি। আপনি সেই মালই বাজারে বিক্রি করবেন, ওই বাজারের গ্রাহক যে মাল কিনতে আগ্রহী। আমি ভোটের জন্য গিয়েছি গ্রামাঞ্চলে, সেখানে কোনটা মানুষ জানতে চায়? দরিদ্র জনসাধারণ, তারা জানতে চায় যে ভাতাগুলো মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন নানা ধরনের মানুষের জন্য অসহায়, সেইগুলা বাড়বে কিনা পরিমাণে এবং প্রসারে, দুই দিকে বাড়বে। সুতরাং এইটা আমি বারবার বলেছি। তারা জানতে চায় তাদের গ্রামের সড়কটা নির্মাণ করে রিপেয়ার করে দেওয়া হবে কিনা। তারা জানতে চায় তাদের জন্য আরও অধিক সংখ্যায় টিউবওয়েল,
এর পরিষ্কার পানি পায় সেটা পাবে কি না। তারা জানতে চায় স্কুলে বাচ্চা রেগুলার গিয়ে বসার জায়গা পাবে কি না, পড়তে। তারা জানতে চায় ঘরের কাছে যে ক্লিনিক যেটা শেখ হাসিনা শুরু করেছেন, আপনারা জানেন, সামান্য ছোট দুজন জুনিয়র ডাক্তার দিয়ে 30-40 ধরনের ওষুধ বিনামূল্যে দিয়ে এইটাকে আরও বাড়াতে চায়। তারা চায় এটাকে যেন 5 বেডের হাসপাতালে রূপান্তর করা হয়। তারা চায় ওখানে যেন একজন MBBS ডাক্তারকে পাওয়া যায়। এইগুলা কারেন্ট ইস্যুজ। পেয়ারা উৎপাদনের কত নম্বর, মাছ উৎপাদনের কত নম্বর, ভেরি ইম্পর্টেন্ট। আপনি আমি এগুলো বুঝি ইনে সামষ্টিক দিক থেকে, কিন্তু আমরা যারা ভোটের রাজনীতি করি, ভোটারদের কাছে যেটা ইমিডিয়েট তার প্রয়োজন সেইটা আমরা বিক্রি করি এবং সেইটা আমরা করে এসেছি। তার মানে কি আমরা অন্যগুলো বলি নাই? আমরা বলেছি, কিন্তু আমাদের প্যাকেজের মূল আইটেম ছিল ওই সকল কল্যাণমূলক কাজ যেগুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু করেছেন, যার ফলে দারিদ্র উপশম হয়েছে, কমে এসছে চরম দারিদ্র, এবং চরম খাদ্যাভাব যেটা ছিল গ্রামে সেটা দূর হয়েছে। আমরা তাই করেছি এবং সেইটাই বাস্তব বলে আমি মনে করি। জি, লিয়াকতুল ভাইয়া কি যোগ করবেন? আমি যোগ করতে চাই, দেশ এগিয়ে চলছে। যেমন বিশেষ করে আপনার যে পয়েন্টটা, আপনি যে মাছ উৎপাদন বা যেগুলো বললেন, এগুলো আসলে এটা আমরা আজকে এখানে এসে শুনতে পারলাম। এগুলা কিন্তু আসলে অনেক গভর্নমেন্টের অনেক সাকসেসফুল জিনিস আছে। আমি হয়তো বুঝিয়ে বলতে পারিনি মাননীয় মন্ত্রী যে একটি জাতীয় দৈনিকের গতকালকের লিড নিউজ ছিল সেটি, এবং আমি বলতে চেয়েছিলাম যে সেই জাতীয় দৈনিকটি নির্বাচনের আগে এই খবরগুলো প্রচার করলো না কেন, এটা হীনমূল্যতা কেন? আমি একটু শেষ করে দেই, মাননীয় মন্ত্রীকে ধরাই দেই যে এগুলা প্রচার হয় না, এর চেয়েও কিন্তু অনেক সাকসেসফুল জিনিস আছে যেগুলো আমরা কিন্তু অনেক সময় বলা হয় না। যেমন আপনি একটা ছোট্ট একটা উদাহরণ দিই, আপনি যে আমাদের যে টেলিফোনটা, এই টেলিফোনটা এক সময় ছিল 2.5 লক্ষ না 2 লক্ষ টাকা দাম, এত বড় একটা টেলিফোন, যাওয়ার সময় 20 টাকা, আসার সময় 10 টাকা, এই টেলিফোন নিয়ে ঘুরে বেড়াতো মানুষ। সেই টেলিফোন এখন আপনি যে কোনো লোকের কাছে যাবেন অলমোস্ট পাবেন। এবং আজকে আলুর দাম কত ময়মনসিংহে বা ওই মুন্সিগঞ্জে সে খবর পেয়ে যাচ্ছে, সে চাষি কিন্তু আলু নিয়ে এসে অমুক জায়গায় বিক্রি করতেছে। এই সুবিধাগুলো কিন্তু মানে একেবারে চোখের সামনে। এই জিনিসগুলো কিন্তু আরও ফুটায় তোলা দরকার মানুষের কাছে, তাহলেই মনে হয় আমি যে জিনিসটা বলতে যাচ্ছি, যে জিনিসগুলো আমাদের মানে ভিজিবল, সেই জিনিসগুলো আমাদের বলা উচিত। রাইট। জি, আমরা হ্যাঁ হাতেম ভাই, আপনি। আমি একটা জিনিস একটু মাননীয় আমাদের সর্বজন শ্রদ্ধেয় জনাব ইব্রাহিম খালেদ সাহেবের একটু দৃষ্টি আকর্ষণ করব, এবং পরিকল্পনা মন্ত্রী একই সাথে এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, মাননীয় অর্থমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী, ওনাদেরও দৃষ্টি আকর্ষণ করব। বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ম্যানুয়ালে ইতিপূর্বে একটা 1989 সালের ম্যানুয়ালটা বোধহয়, সেখানে আমাদের যে কোনো ব্যাক টু ব্যাক এলসি করতে গেলেই সেখানে একটা ক্লজ ছিল যে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স লাগবে। কারণ ওই ম্যানুয়ালটা যখন হয়েছিল তখন বাংলাদেশে গার্মেন্টস সেক্টরে সব কিছুই বিদেশ থেকে আমদানি নির্ভর ছিল, কিন্তু ডে বাই ডে বর্তমানে বাংলাদেশে আমরা 100% লোকাল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি পণ্য রপ্তানি করে থাকি, এবং আমাদের বিশেষ করে নিট সেক্টরের 70% একদম দ্রুত, আমি দ্রুত বলছি, 70% ফ্যাক্টরির কোনো বন্ড লাইসেন্স নাই। তাদের সেখানে বাধ্য করা হচ্ছে বিভিন্ন ব্যাংক থেকে যে বন্ড লাইসেন্স না থাকলে তাকে লোকাল ব্যাক টু ব্যাক দেওয়া যাবে না। এটা কারণ দেখাচ্ছে ফরেন এক্সচেঞ্জ পলিসি ম্যানুয়ালে এই ধরনের একটা ক্লজ ছিল, সেই ক্লজটা নেমে 2010 সালে বাংলাদেশ ব্যাংকে একটা চিঠি দিলে তারা সংশোধন করার জন্য বলেছিল। কিন্তু এবারে যে পলিসি আসছে সেখানেও কিন্তু বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সকে বাধ্যতামূলক করে দিয়েছে ব্যাক টু ব্যাকের জন্য। এই ব্যাপারে খন্দকার ইব্রাহিম খালেদ সাহেবের আমি একটু মতামত জানতে চাইবো। আমরা শুনবো এবং মাননীয় পরিকল্পনা মন্ত্রী আছেন তারও শুনবো, কিন্তু আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই। বিরতি থেকে ফিরে আসে মাননীয় মন্ত্রী এবং ইব্রাহিম খালেদ স্যারের বক্তব্য শুনবো। নিচে ছোট্ট বিরতি, এটি নিচে সঙ্গে থাকুন।
দর্শক বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন এটি নিউজ এবং আমরা রয়েছি পলিটিক্স প্লাসে। আমরা একেবারে শেষ ধাপে চলে এসেছি। আমি একটুখানি আমাদের সঙ্গে অনিরুদ্ধ রায় আছে, তার কাছে একদম ছোট্ট করে যেতে চাই। অনিরুদ্ধ রায়, আমরা যে প্রতিবেদনটির কথা বলছি, বিশেষ করে ইকোনমি অ্যান্ড বিজনেস রিসার্চ যুক্তরাজ্যের, তাদের সেই প্রতিবেদনের একটি জায়গায় বলছে বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিন্তু আগামী বছর 50 বছর পূর্ণ হতে যাচ্ছে, এবং সেই সময়টাতে অর্থাৎ 1971 সালে যারা আমাদের শত্রু রাষ্ট্র ছিল, যারা আমাদের বিপক্ষে ছিল, আর যারা পক্ষে ছিল, এখনো 50 বছরে কিন্তু খুব বেশি বদলায়নি, দু একটি রাষ্ট্র ছাড়া। অর্থাৎ আমরা যে অর্থনৈতিক কূটনীতির কথা বলছি, সেটি একটি বড় সহায়ক দলিল হতে পারে সেই 71 সালের রিলেশনশিপের কথা বলা হচ্ছে। কিভাবে দেখেন? মুক্তিযুদ্ধে আমাদের যারা বন্ধু ছিল তারাই আমাদের আসলে প্রকৃত বন্ধু, এবং আমাদের সংকটে এবং সমস্যার সমাধানে তারাই সবসময় অগ্রণী ভূমিকা পালন করে থাকে। দেখেন, আজকে যখন আমরা আমাদের এলডিসি থেকে যখন আমরা ডেভেলপিংয়ে যাচ্ছি, তখন রাশিয়ার এই যে তাদের যে কমন একটা ইকোনমিক জোন আছে, সেখানে কিন্তু তারা ডিউটি ফ্রি অ্যাক্সেস দেওয়ার জন্য আগামী ফেব্রুয়ারিতে এসে তারা এগ্রিমেন্ট করবে। তার মানে আমেরিকার একটা বিকল্প এক্সপোর্টের একটা বিকল্প মার্কেট, প্রায় সিমিলার সাইজের একটা মার্কেট, কমোডিটি মার্কেট, এক্সপোর্টের মার্কেট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ফ্রম ফেব্রুয়ারি এবং পর থেকে। এবং সেটা আমরা যে ডেভেলপিং কান্ট্রিতে যখন যাব, সেটা কিন্তু বিশাল একটা দিকে আমাদের অনেকটা কাজে লাগবে। তো সুতরাং তার পাশাপাশি ইয়েটা হচ্ছে যে আমাদের যারা মুক্তিযুদ্ধে যারা বন্ধু ছিল, তারা মুক্তিযুদ্ধের যারা বন্ধু ছিল, মনে করেন আমাদের মুক্তিযুদ্ধের বন্ধু ছিল ভারত থেকে আমাদের যখন প্রয়োজন পড়তেছে তখন তারা আমাদেরকে বিদ্যুৎ দিচ্ছে, আমরা বিদ্যুৎ ইম্পোর্ট করছি। এবং আমরা আবার চিন্তা করতেছি আমাদের যখন বিদ্যুৎটা এক্সেস হবে, সেই এক্সেস বিদ্যুৎও আগরতলা স্টেটে যে ইন্ডাস্ট্রিয়াল জোন আছে, তারা সে বিদ্যুৎটাও নিতে চাচ্ছে। তো সুতরাং তারা, যেমন ভারতের প্রধানমন্ত্রী বলেছে যে আমাদের উন্নতি করব, আমরা পাশাপাশি চলবো, পাশাপাশি এগিয়ে যাব। এবং সেই বন্ধুত্ব এবং রাশিয়ার যে বন্ধুত্ব, ভারতের বন্ধুত্ব, সেই বন্ধুত্বের যে হাত, সেই বন্ধুত্বের হাত দিনের পর দিন অনেক শক্ত হচ্ছে এবং আমাদের আগামী দিনে চলার পথকে আরো সুদৃঢ় করে দিচ্ছে তারা। অসংখ্য ধন্যবাদ। আমরা শফিকুজ্জামান স্যার, এই যে ধারাবাহিকতা, অর্থাৎ সেই সময়কার যারা বন্ধু, তাদের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি এগিয়ে বাংলাদেশ কিন্তু তার যে আলোকিত করার একটা প্রত্যয়, সেটি এগিয়ে নিতে পারে। স্যার, অবশ্যই আমাদের দেখতে হবে আমার মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বন্ধে। আমরা যখন 1971 সালে মুক্তিযুদ্ধ করেছি, আমাদের পক্ষে কারা ছিল এবং মাঝখানে কিন্তু অনেক কিন্তু এদিক সেদিক হয়েছে, আমরা দেখেছি। আবার কিন্তু সেই সম্পর্কটা পুনঃস্থাপনের একটা সুযোগ আসছে। আমি যে রাশিয়ার কথার নাম বললাম, সেই রাশিয়া কিন্তু বিশাল একটা বাজার, পৃথিবীর সবচেয়ে বড় দেশ, এবং লোকসংখ্যার দিক দিয়েও 14 কোটি এখন, এবং তার সঙ্গে আরও অনেকগুলো দেশ আছে আর কি। আমাদের মধ্যে এই দেশের সাথে যদি আমরা বাণিজ্য সম্প্রসারণ করতে পারি, এটা আমাদের বাংলাদেশের জন্য লাভ হবে না। এখানে বহু ছেলে সেখানে পড়াশোনা করেছে এবং ফিরে আসছে এবং এখনও আছে আর কি, এবং আমাদের সাথে একটা ঐতিহ্যগত সম্পর্ক তাদের আছে। এ দেশ এবং পাশাপাশি দেশ যা আছে, চায়না আছে, প্রতিবেশী 3টা দেশ আমাদের বাংলাদেশের সঙ্গে প্রায় কাছাকাছি। যে চায়না আছে এদিকে ইন্ডিয়া এবং দূরবর্তী রাশিয়া, এদের সাথে কিন্তু, বিশেষ রাশিয়ার সাথে আমাদের মুক্তিযুদ্ধের সময় যে সম্পর্ক স্থাপিত হয়েছে, সেইটা আমরা কাজে লাগিয়ে তাদের কিন্তু আমরা অর্থনৈতিক কূটনীতিতে আরও জোরদার করতে পারি। এতে উভয় দেশ লাভবান হবে, বেশি লাভবান হবে বাংলাদেশ, তেমনি হবে চায়না। আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমরা আসলে এবার আমাদের যে 3 জন আছেন, আমরা তাদের সঙ্গে শুনবো। লিয়াকত ভাই, আমরা একেবারে শেষ পর্যায়ে মাননীয় মন্ত্রীর বক্তব্য শুনে আমরা অনুষ্ঠান শেষ করব, এবং তাকে কিছুটা সময় দিতে চাই আমি, এবং আপনি তাকে কি প্রশ্ন করবেন বা আপনি কি প্রত্যাশা করেন, কি দেখেন? আমি যেহেতু হাতেম ভাই তার ইয়ের সম্বন্ধে বলছে, আমিও আমার সেক্টর সম্বন্ধে একটু বলতে চাই, যেহেতু জাতীয়ভাবে বলছি। তা মাননীয় মন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে যে আপনি এখন একটা ভাইটাল মন্ত্রণালয়ে আছেন। আমরা ইতিমধ্যেই কিন্তু এনবিআর এর সাথে আমরা এবং ফেডারেশন এনবিআর এবং গণপূর্ত মন্ত্রণালয় থেকে একটা কমিটি করে দেওয়া হয়েছে। কমিটিতে আমিও আছি, আমার প্রেসিডেন্টও আছে। আমাদের একটা সুপারিশ যাচ্ছে। আপনি জানেন যে বর্তমান এই যে আপনার রেজিস্ট্রেশন ফি আমাদের এই উপমহাদেশে কিন্তু এত না, 16%-এর উপরে। এটাকে আমরা 6 থেকে 7% কমিয়ে নিয়ে আসার জন্য করতেছি। এইটার জন্য আমরা এই সুপারিশটার জন্য আমাদের ঠিক মতন যায় এবং এটার জন্য আমাদের হয়, এটা আপনি একটু। অসংখ্য ধন্যবাদ। ইব্রাহিম খালেদ, কি যুক্ত করবেন বা মাননীয় মন্ত্রীর কাছে কোনো পরামর্শ রাখবেন কিনা? এইটুকুনি যুক্ত করব যে আমাদের
অর্থনৈতিক উন্নতির মাঝখানে একটা সমস্যা দেখা দিয়েছে এবং দেবে, বড় চ্যালেঞ্জ। সেটা হলো আমার যে উন্নতিটা হচ্ছে সেটিকে ডিস্ট্রিবিউশনটা প্রপারলি হচ্ছে না, হয় না, পুঁজিবাদী সমাজে হয় না। তো সেটিকে কিছু পন্থা আছে, যেমন সাব কন্ট্রাক্টিংকে জোর দেওয়া, তারপরে এসএমইকে সহায়তা দেওয়া এবং ট্যাক্স কালেকশন জোরদার করা। এগুলি করার মাধ্যমে ইউরোপিয়ান কান্ট্রিজগুলো, ওরাও তো ওয়েলফেয়ার কান্ট্রি, খোদ বিলেতে একটা ওয়েলফেয়ার ইকোনমির দেশ, ওরা এইভাবে প্লাউ ব্যাক করে। তো আমরা এটা আমাদের নীতিতে হয়তো আছে, কিন্তু ট্যাক্স কালেকশন ঠিক মতন হচ্ছে না বড়দের কাছ থেকে। আর নিচের লেভেলে এসএমই হচ্ছে না কেন? এসএমই কিন্তু হয়নি বেশি। এর একটা বড় কারণ হলো পুঁজিবাদী অর্থনীতিতে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, বড় শিল্প ছোট শিল্পকে খেয়ে ফেলে। যেমন সবচেয়ে গরিব শ্রেণী রমজান মাসে মুড়ি ভেজে বাঁচে, প্রাণের মতন সাম্রাজ্য স্কোয়ার এরা মুড়ি ভাজা শুরু করছে। এখন ওদের পার ইউনিট যে কস্ট পড়বে, আবার মুড়ির তো তার কস্ট পড়বে দ্বিগুণ। সেই জন্য ওকে রক্ষা করার জন্য স্যার আমরা শেষ করব। মাননীয় মন্ত্রী, বেশ কিছু বিষয় কিন্তু আপনার সামনে আছে, বিশেষ করে আমাদের অর্থনীতি, কূটনীতি, মুক্তিযুদ্ধের সেই সময়কার বন্ধুত্ব। ইব্রাহিম খান সালেহ বলছেন, লিয়াকত আলী ভুইয়া যেটি বললেন, হাতেম ভাই তো বললেনই, এবং সবকিছু মিলে আপনার সমাপনী বক্তব্য বিশেষ কি হবে? আমি ইতিহাসকে সম্মান করি, কিন্তু স্থবিরতা বিশ্বাস করি না। জীবন নিত্য পরিবর্তনশীল। আমি বলছি না বন্ধুত্বের সঙ্গে হাত ছাড়া করব, তো নতুন বন্ধুত্ব হাত বাড়িয়ে দিলে আমাকে ধরতে হবে। আপনারা একটু আগেই এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের কথা বললেন, নতুন বাজার খুঁজতে হবে। ডিপ্লোম্যাসির ক্ষেত্রে, বন্ধুত্বের ক্ষেত্রে নতুন বাজার আমরা খুঁজবো আমরা, এবং এইটাই নিয়ম। উদাহরণ যদি দেই, চীন তাইওয়ান ভয়ঙ্কর রকমের শত্রুতা, এত বেশি বিজনেস আর কোথাও নেই। মার্কিন যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, রক্তের গঙ্গা, কত বন্ধুত্ব এখন। আবার রাশিয়া, ইউএসএ, কি রকমের কোল্ড ওয়ার, হট ওয়ার, মিডল ওয়ার, কিন্তু বিজনেসের বেলায় কোনো খাতির নেই। আমরা বিজনেস করতে চাই, তবে আমি আমাদের নেইবার্স সম্বন্ধে, আমার নিজস্ব নেইবার যারা ফিজিক্যালি যারা আমাদের গায়ে গায়ে লেগে আছেন, তাদের সঙ্গে উষ্ণতা থাকবে, এটা আমি আশা করি। কারণ শুধু ব্যবসা নয়, পরিবেশগত উষ্ণতার প্রয়োজন আছে। এই সকল কিছু মিলে আমাদের সরকার কাজ করবে বলে আমি বিশ্বাস করি। এবং যে সকল সংস্কারের কথা আবার ভাই বললেন, যে নানা ধরনের প্রস্তাব আসতেছে, এনবিআর, আই ক্যান এশিওর হিম যে আমার মন্ত্রণালয়ে, আমার ক্যাবিনেটে, তো আমি ওয়ান অফ দ্য প্লেয়ার্স, ক্যাবিনেটে যে সিদ্ধান্ত হবে সকল ব্যাপারে আমি যদি একমত নাও হই, আলটিমেট সিদ্ধান্ত যা হবে সেইটা আমি বাইবেলের মতো অক্ষর অক্ষরে আমরা মানবো, আমরা পিছিয়ে থাকবো না। এই হলো মোটামুটি আমার। এবং যা সিদ্ধান্তই হোক মানুষের কল্যাণে, জনগণের কল্যাণেই, কিন্তু ওইটাই আমাদের ফাউন্ডিং পিলার। এবং আবার বলতে যে শেষ আমি, আমাদের বাঙালিত্ব, এটা আবেগের বিষয়, আমি স্বীকার করব, কিন্তু এইটা খুবই প্রয়োজন। এইটার ইকোনমিক, সোশিয়াল, পলিটিক্যাল ভ্যালু আছে। যদি আমরা বাঙালি হিসাবে বাংলা নিজেকে প্রচেষ্টা না করি, তাহলে কিন্তু আমরা অন্যান্য অনেক ক্ষেত্রে সফল হতে পারবো না, আমাদের আউটপুট সেই মাত্রায় হবে না। এটা একটা কি বলবো, ক্ষুদ্র জ্ঞান থেকে, এবং অনেক বড় পরিচয়, অনেক বড় পরিচয়, কোনো আপোষ নেই। অসংখ্য ধন্যবাদ স্যার। এই কথার পরে আর কোনো কথাই হতে পারে না। আমাদের প্রত্যেককে আপনাদের শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। দর্শক, নিশ্চয়ই আপনারা যারা নিয়মিত আমাদের এই অনুষ্ঠান দেখেন তারা জানেন এই অনুষ্ঠানটি 2:15 এবং পরের দিন সকাল 7:15 এবং 8:15 পুনঃপ্রচারিত হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই। শুভরাত্রি।